যুদ্ধ করেছে সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে। এই আত্মত্যাগ, ৩০ লক্ষ শহীদ, ৪.৫ লক্ষ মা বোনের অপমান, ১ কোটি বাঙালির দেশ ত্যাগ, আরো কোটি কোটি বাঙালির বৃহৎ ত্যাগ, এই যে অপরাধটা হলো, এই অপরাধটা কারা করেছিল, কি ধরনের অপরাধ করেছিল? যুদ্ধ অপরাধ বলতে আমরা কি বুঝি? সাধারণত ২টি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হবে, ২টি সেনাবাহিনী হতাহত হবে, এটা স্বাভাবিক, এটাই সামরিক নিয়মে হবে। কিন্তু কোন বেসামরিক টার্গেটকে লক্ষ্য করে যদি সামরিক বাহিনী আঘাত আনে, এটা যুদ্ধ অপরাধ। এখন আমি যদি এটা বলি, ঢাকার জগন্নাথ হলে সেনাবাহিনী থাকতো না ছাত্ররা থাকতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কি মেয়েরা থাকতো না সেনাবাহিনী থাকতো? তাহলে যেখানে সেনাবাহিনী রোকেয়া হল এবং জগন্নাথ হল দখল করলো, সেনাবাহিনী ট্যাঙ্ক, গোলাবারুদ, আর্টিলারি দিয়ে এদেরকে আক্রমণ করলো, সেটাকে যুদ্ধ অপরাধ হতে পারে না? 1971 সালের 14ই ডিসেম্বর অথবা 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের সূর্য সন্তানদের, চিকিৎসক, ডাক্তার, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, এনাদেরকে নিজের ঘর থেকে, নিজের আত্মীয় স্বজন, পরিবারের কাছ থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওনারা তো যুদ্ধক্ষেত্রে ছিলেন না, ওনারা তো নিজের ঘরে নিজের পরিবারের সাথে বসে সময় কাটাচ্ছিলেন। সেখান থেকে ধরে নিয়ে এসে তাদেরকে কেন হত্যা করা হলো, কি কারণে হত্যা করা? তারপর আমাদের মেয়েরা তো সাধারণত সামাজিকভাবে প্রতিবাদ মুখর নয়, তারা ঘর সংসার করে, তারা ঘরের ভিতরে থাকে, তারা পুরুষদেরকে শক্তি যোগায়, তাদেরকে 4.5 লক্ষ মা বোনকে কেন অপমান করা হবে? তাহলে যুদ্ধ অপরাধ বলতে এই অপরাধগুলোর মধ্যে যেগুলি সাধারণত সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত হয় না, সেই ধরনের টার্গেটকে যদি আক্রমণ করা হয়, সেটাই যুদ্ধ অপরাধ। এবং তার সাথে যুক্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ কি? মানবতা বিরোধী অপরাধ হচ্ছে এই যে অপরাধগুলির কথা বললাম, যুদ্ধ অপরাধ, এইগুলি যদি এমন কোনো কাজের জন্য করা হয় যেখানে কোনো মানব গোষ্ঠীকে লক্ষ্য করে করা হয়, যেমন আমাদের করা হয়েছিল বাঙালি গোষ্ঠীকে। আপনারা হয়তো জানেন সেই টিক্কা খানের বিখ্যাত উক্তি, আই ওয়ান্ট ল্যান্ড নট দ্য ম্যান। আমি মানুষ চাই না, আমি শুধু জমি চাই। কত বড় বর্বর হতে পারলে, কত বড় বর্বর কমান্ডার হতে পারলে এই ধরনের নির্দেশ দিতে পারে যে আমি মানুষ চাই না, আমি জমি চাই, যার জন্য তার সেনাবাহিনী ইনডিসক্রিমিনেট কিলিং করেছে। যাই হোক, এই বিচার হতে হবে। গফর ভাই বলেছেন পরশুদিনের টাইমস পত্রিকার কথা, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। সেই 1945 থেকে শুরু করে আজকে পর্যন্ত যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া চলছে। এবং এই বিশ্বযুদ্ধের পরে যত যুদ্ধ হয়েছে, সকল যুদ্ধের এই যুদ্ধ অপরাধের বিচার হয়েছে। এমনকি একেবারে রিসেন্ট, অতি সম্প্রতি ঘটিত হওয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় যে গৃহযুদ্ধ হয়েছে, সেখানে যে যুদ্ধ অপরাধ হয়েছে, সেটা বিচার করার জন্য এখন জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো কাজেই 1945 থেকে শুরু করে এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, সকল যুদ্ধ অপরাধ বিচার হতে পারে। তাহলে বাঙালির উপর অত্যাচার করে যে যুদ্ধ অপরাধ হয়েছে, সেই অপরাধের বিচার হবে না কেন? এর কোনো কি যুক্তিকতা থাকতে পারে? হ্যাঁ, এখানে প্রশ্ন আসছে, এত দেরিতে কেন আমরা যুদ্ধ করেছি? আমি বলবো যে এত দেরিতে নয়। বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরত আসছিলেন 10ই জানুয়ারি, নিশ্চয়ই আপনাদের দিনটা, তারিখটা খেয়াল আছে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরত গিয়েছিলেন। 12ই জানুয়ারি কোলাবোরেটরস অ্যাক্ট তৈরি হয়েছিল এবং 24শে জানুয়ারি এই কোলাবোরেটরস অ্যাক্ট প্রমলগেটেড হয়েছে। 12 দিনের মাথায়, মাত্র 12 দিনের মাথায় কোলাবোরেটরস অ্যাক্ট প্রমলগেট হয়েছিল এবং সেদিন থেকে যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়। 1973 সাল পর্যন্ত 36,700 জনের অধিক অপরাধী বন্দী ছিল। কিন্তু তৎক্ষণ 1973 সালে বাংলাদেশে যে আর্থসামাজিক পরিবেশ, বিশেষ করে যুদ্ধের পরবর্তী সময়ে এত বড় সংখ্যক লোকের বিচার করা সম্ভব হচ্ছিল না। তখন বঙ্গবন্ধু একটি কমিশন করেছিলেন, এক ব্যক্তি সম্পন্ন একটি কমিশন করেছিলেন, যার দায়িত্ব ছিল দেখা যে কাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যাদেরকে বিচার অবশ্যই করতে হবে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, শুধু বাংলাদেশের বিরুদ্ধে রাজাকার হিসাবে পাকিস্তানিদের সহায়তা করেছে। সেই কমিশনের ভিত্তিতে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সেই সাধারণ ক্ষমায় দুটো শর্ত ছিল। আমি যে কথাগুলি বলছি এই প্রত্যেকটাগুলি আপনার ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির কারণ এগুলি গ্যাজেট হয়েছে।
বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা কিন্তু মুখোমুখি হয়নি, বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা গ্যাজেট হয়েছে, এবং সেই গ্যাজেট এখনো বাংলাদেশে কেন এখান থেকে হয়তো আপনারা পেতে পারেন। যাই হোক, সেখানে দুটি শর্ত ছিল। প্রথম শর্ত হচ্ছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিসের, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ এই ধরনের সিভিল অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রযোজ্য নয়। এবং দ্বিতীয় শর্ত ছিল এই সাধারণ ক্ষমায় যারা মুক্তি পাবে তাদের বিরুদ্ধে যদি ভবিষ্যতে কোনোদিন এই ধরনের অভিযোগ আসে তাহলে তারা আবার পুনরায় শাস্তির সম্মুখীন হবে। যার জন্য প্রায় 26,000 বন্দী মুক্তি পায়, কিন্তু 11,700-র অধিক বন্দী থেকে যায়। এখন যে কথাটা হচ্ছে বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিয়েছে, বঙ্গবন্ধু যদি সবাইকে ক্ষমাই করে দিতে হলো তাহলে 11,700 বন্দী থেকে গেল কেন? এবং 1975 সালের 31শে ডিসেম্বর সামরিক আইন জারি করতে হলো কেন? যে কোলাবরেটরস অ্যাক্ট রিপিল অর্ডিন্যান্স করে। যাই হোক, আমি বলছি বিচার কার্য চলছিল, এবং বঙ্গবন্ধু যেদিন শহীদ হন সেই দিন পর্যন্ত 73টি ট্রাইব্যুনাল কাজ করছিল, এবং 73টি ট্রাইব্যুনালের মধ্যে 2,818টি মামলা নিষ্পত্তি হয়েছিল। তার মধ্যে 752 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, 6 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। বাংলাদেশে প্রথম যে মৃত্যুদণ্ডটা হয়েছিল সেটা হলো এই কোলাবরেটরস অ্যাক্টের অধীনে যশোরের চিকন আলী রাজাকারের। জি, কুষ্টিয়া। যাই হোক, 1975-এর 31শে ডিসেম্বর যে সামরিক আইন জারি করে কোলাবরেটরস অ্যাক্ট বাতিল হলো, সেই বাতিলের সাথে সাথে ওই 11,700 বন্দীতে মুক্তি পাইছে, তার সাথে যারা বিচারাধীন ছিল তারাও মুক্তি পেয়েছে, এমনকি যারা আইনের বিচারে শাস্তি পেয়েছে যে 752 জন তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে 1 জানুয়ারি 1976 সালে বাংলাদেশ সন্ত্রাসের রাজ্যে অভয়ারণ্যে পরিণত হয়েছে। সেই থেকে যেহেতু স্বাধীনতার বিরোধীরা ক্ষমতায় ছিল, সেজন্য যুদ্ধ অপরাধের বিচার করা সম্ভব হয়নি। অনেকে প্রশ্ন করেন 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, তখন যুদ্ধ অপরাধের বিচার করেনি কেন? আমি আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে চাই না, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল জাতীয় পার্টির সমর্থন নিয়ে, এবং সেটা ছিল খুব ন্যারো মার্জিন, মাত্র 4 জন ছিল জাতীয় পার্টির নেতা, জাতীয় পার্টির এমপি, তাদের সমর্থন নিয়ে, এবং জাতীয় পার্টি এই যুদ্ধ অপরাধের বিচারটা সমর্থন করেনি তখন, যার জন্য আওয়ামী লীগের পক্ষে এই বিচারটি করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, কারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যুদ্ধ অপরাধের বিচার করব, কাজে জাতির কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এবং নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি নবম জাতীয় সংসদের প্রথম পার্লামেন্টে প্রথম অধিবেশনে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে, পরবর্তীতে প্রথম বাজেটে টাকা বরাদ্দ হয়েছে, একটা ইমারত নির্দিষ্ট হয়েছে, এবং সেখানে ট্রাইব্যুনাল বসছে, প্রসিকিউশন টিম বসছে, এবং ইনভেস্টিগেশন টিম বসছে। আমি একটি কথা বলতে চাই, এই ধরনের ট্রাইব্যুনাল গঠন করা আমাদের জন্য প্রথম। আমরা এই ধরনের ট্রাইব্যুনাল আগে করিনি। আগে যে 73টা ট্রাইব্যুনাল হয়েছিল সেটা ছিল কোলাবরেটরস অ্যাক্টের অধীনে, এবং ওটার ভিন্ন ব্যবস্থা ছিল। কিন্তু এখন যে ট্রাইব্যুনালটি হচ্ছে এটা হচ্ছে 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ও অধীনে। এখানে একটি কথা বলা প্রযোজ্য, সেটা হলো এই, বাংলাদেশ পৃথিবীতে প্রথম দেশ, আমি আবার বলছি বাংলাদেশ পৃথিবীতে প্রথম দেশ যারা নিজের আইনে, নিজের দেশের আইনে যুদ্ধ অপরাধের বিচারের প্রক্রিয়ার কথা চিন্তা করেছে, যার জন্য 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট গঠন করা হয়েছিল এবং বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয়েছিল। পরবর্তীতে রোম স্ট্যাচু যেটা করা হয়েছে, আপনারা রোম স্ট্যাচু পড়েন আর আমাদের 1973 ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট পড়েন, তাহলে বুঝতে পারবেন রোম স্ট্যাচুটা হুবহু 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কপি, কয়েকটা শব্দ শুধু তারা আগে পিছিয়ে করেছে এবং কয়েকটা শব্দ প্রতিস্থাপন করেছে। তাহলে আমরা কি দাবিদার হতে পারি না যে আমরা সভ্য দেশ হিসাবে বিচার করতে চেয়েছি? 1971-এর শেষে 1972-73 সালে বাঙালির হাতে অস্ত্র ছিল, বাঙালির হাতে গোলাবারুদ ছিল, বাঙালির হাতে সমস্ত শক্তি ছিল, যদি আমরা চাইতাম এই যুদ্ধ অপরাধীদের নিশ্চিহ্ন করে দিতে পারতাম। কিন্তু আমরা সভ্য জাতি, এবং বাংলাদেশ সরকার যুদ্ধের সময়ে বলেছিল আপনারা আইন হাতে তুলে নেবেন না, যুদ্ধের পরে আমরা বিচার করব। সেই বিচারের অপেক্ষায় আজকেও আছে, এবং আজকেও আমরা কিন্তু কাকে গুলি করতে বলিনি, কাকে ফাঁসি দিতে বলিনি। আমরা বলেছি আমাদের অভিযোগ আছে,
আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। আমরা